শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমি সহ পৃথিবীর সকল নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। ২ ঘন্টা জুড়েই আজও আমরা আয়োজন রেখেছি। পুরো রাঙা সকাল পরিবার তো আছেই, একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, কবির ভাষায় কবি বলে গেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রানী আছে নারী, অর্ধেক তার নর। চমৎকার সুন্দর একটি কথা, কিন্তু নারীকে আমরা বিশেষ ভাবে সবসময়ই দেখি। আমরা কবির ভাষায় আবারও শুনেছি যে জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী। আজকে আমাদের এই সেটে উপস্থিত রয়েছে দুজন নারী। প্রথম নারীর কাছে আমি যাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল মাসুক, খুব সুন্দর করে বললেন। সত্যি মানে দুজন নারী আছেন। হ্যাঁ, কবির ভাষায় বিষয়গুলো বললাম। কে আছে আজকে, চলো দর্শকদেরকে জানাই। চলো জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী তামান্না সারোয়ার নিপা, তাকে স্বাগত জানাচ্ছি। চলুন, শুভ সকাল। শুভ সকাল। নারী দিবসের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। চমৎকার একটি দিন। এই দিনে আসলে নারী হিসেবে আপনার ভাবনার জায়গাটা একটু শুনতে চাই। নারী হিসেবে ভাবনার চেয়ে আমি একজন মানুষ হিসেবে ভাবতে বেশি পছন্দ করি। আর সেই ভাবনা থেকে আমি চাই সবাই, আমার আশেপাশে সবাই, আমার দেশের সবাই, বিশ্বের সবাই ঠিক একইভাবেই ভাবুক, নারী হিসেবে নয়, মানুষ হিসেবে। তাহলেই বোধহয় সব সমস্যার সমাধান হবে, সব কিছু সুন্দর দেখাবে। চমৎকার করে বললেন। আসলে এই কথার পরে অনেকগুলো আরো প্রশ্ন হয়তো বা করতাম, সেগুলো বাদ দিয়ে চলে যাচ্ছি আসলে আপনার ধারাবাহিকতাই। সেটা হচ্ছে মানুষ হিসেবে আমরা কতটা সচেতন হতে পেরেছি যে বৈষম্য নারী পুরুষের, এই জায়গা থেকে কি আমরা বের হতে পেরেছি? আসলে এটা আসলে এত জটিল একটা ব্যাপার, এবং যদি আমি ২০ বছর ৩০ বছর আগে যাই, যদি আমি একটা ডিকেড থেকে আরেকটা ডিকেডের তুলনা করি, তাহলে অবশ্যই অনেকটা পেরেছি। এবং এটা হতে থাকবে। আপনি যতই প্রোগ্রেসিভ হবেন, যতই আপনি উন্নত জীবনের দিকে যাবেন, ততই কিছু না কিছু বাধা আসবে। নতুন নতুন দরজা যেমন খুলে যাবে, নতুন নতুন বাধা তেমন আসবে। তো সেদিক থেকে অবশ্যই আমরা পেরেছি, আবার নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়েছি, যেগুলো আমাদেরকে আবার সেই বাধাগুলো পেরোতে হবে। সত্যি মানে একদমই যথার্থ বলেছে। সত্যি তাই, এবং সেইভাবেই আসলে কাজ করা। এবং কবির ভাষায় যেটি মাসুক আমাদেরকে বললো না, যা কিছু মহান কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে, অর্ধেক তার নর। সুতরাং আসলে বলা যায় যে পুরুষদের ছাড়াও নারীদের পথ চলা যেমন কঠিন, তেমনি পুরুষদের ক্ষেত্রেও আসলে একই বিষয়ে সবসময় আসলে পরিলক্ষিত আসলে আমরা করি। তো নারী দিবস আজ বিশেষ একটি দিন। নারীদের নিয়ে ভাবনা, নারীদের নিয়ে কথা, সব কিছুই হবে। এবং শুনছি আপনার কাছে, আপনার ছোটবেলায় ফিরে যেতে চাই। শৈশবটা কেমন ছিল? দারুণ ছিল, দুর্দান্ত ছিল। আপনি যে লাইনটা বলেছেন, এটি আমার জন্য ভীষণ রকম প্রযোজ্য। এই কারণে আমি মনে করি যে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমি একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করি। আমি সাংগঠনিকভাবে অনেক সুযোগ সুবিধা ভোগ করি, আমি অনেক কিছু করতে পারি। এই যে আমার পাড়া, এই যে আমার হয়ে ওঠা, আমি হয়ে ওঠা, এটার পেছনে সবচেয়ে বড় অবদান আমার পরিবারের। এবং আমার পরিবারের মধ্যে সত্যি বলতে আমার শৈশবটা দারুণ। আমার বাবার ভূমিকা খুব চমৎকার ছিল। আমার বাবা সবসময় চেয়েছেন যে তার মেয়ে না, ছেলের মতন বেড়ে উঠুক। আমার আরো দুটো ভাই আছে, তো আমাকে কখনো মেয়ে হিসেবে তিনি বড় করেননি, 3 ছেলে হিসেবে বড় করেছেন এরকম। তো আমি যে সুযোগ সুবিধা আমার বাবার কাছ থেকে পেয়েছি, আমার পরিবারের কাছ থেকে পেয়েছি, আমি সে কারণে আজকে আমি হয়ে উঠতে পেরেছি, আমি অনেক কিছু করতে পেরেছি। এখন আমার স্বামী, আমার পরিবার, তারাও ভীষণ পজিটিভ, তারাও ভীষণ ইতিবাচক। এবং আমার উপলব্ধি হচ্ছে একটা মেয়ের জন্য, নারীর জন্য সকল প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। প্রথম সুবিধা এবং এই ইতিবাচক মনোভাব তৈরি করবে পরিবার। দ্বিতীয়টা রাষ্ট্র এবং সমাজ। এই 3টে বাদ দিয়ে একটা নারীর পরিপূর্ণ নারী হয়ে ওঠা বা মানুষ হয়ে ওঠা অসম্ভব। সত্যিই তাই।
শৈশবে যদি আরও একটু থাকতে চাই, যে আমরা যতদূর আপনাকে জানার চেষ্টা করেছি সেখানে আমরা দেখেছি যে আপনার বাবা ছোটবেলাতে আপনাকে গানের তালিম দিয়েছিলেন এবং একই সাথে আপনি বিভিন্ন বিষয়ে তালিম নিয়েছেন, বিভিন্ন বিষয় শেখার চেষ্টা যেটা ছিল সেটা ছিল আপনার, কিন্তু একটা সময় এসে কবিতাটাকে এমনভাবে ভালোবেসে ফেললেন যে আবৃত্তিকারী হয়ে গেলেন। আপনার ছোটবেলায় ছোট ছোট করে কবিতা লেখারও অভ্যাস ছিল এবং আপনার প্রথম পাঠকই হতো আপনার বাবা। একটু বাবা সম্পর্কে শুনি। আমার বাবা ভীষণ একজন সংস্কৃতজ্ঞ মানুষ ছিলেন। তিনি বাফার বাফা থেকে গানের কোর্স করেছিলেন, নজরুল গীতি এবং পল্লী গীতির সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। তো আমার শৈশবটা কেটেছে এরকমভাবে, আমার ঘুম ভাঙতো আমার বাবার বুকের উপর, তার গান শুনতে শুনতে, তার গান শুনে শুনেই আমার ঘুম ভাঙতো। আমার গানের প্রথম মানে হাতে খড়ি আমার বাবার কাছে। কবিতা লেখাটা এরকমের যে আমি যখন ছোট কথা মানে আমার ফুটলো, তো ফুটলো, আমার মা বলেন যে আমি আধো আধো বলে কোনো কথা বলিনি, আমি সব স্পষ্টভাবেই বলেছি। আমি খুব কথা বলতে পছন্দ করতাম ছোটবেলায়। তো আমার বাবা বলতো যে ওকে কিছু ছড়া শিখিয়ে দাও। তো আমার খালারা আমার বাবা ছড়া শিখিয়ে দিতেন। যেহেতু ছড়া শিখে গেছি, বাড়িতে কেউ এলে আমি একদম খুব আগ্রহ নিয়ে তাদের সামনে গিয়ে বসে বসে একটার পর একটা ছড়া শোনাতাম। তারা যখন খুব অ্যাপ্রিসিয়েট করতে, এটা আমার ভীষণ ভালো লাগতো। আমি খুবই কথা বলতাম এবং আমার কথাটাকে তারা ছড়ার মাধ্যমে কনভার্ট করে দেয়। এত কথা যেহেতু বলে, ছড়া শিখিয়ে দাও, ছড়াই বলতে থাকুক সারাদিন। তো আমার এটা খুব ভালো লাগতো। সেই হিসেবে আবৃত্তির প্রতি ভালো লাগা আমার তখন থেকে। স্কুলের পাঠ্য বইয়ের যে আমার ছড়াগুলো, কবিতাগুলো পড়তেই বেশি ভালো লাগতো প্রথমে। আর কবিতা লেখা ক্লাস 3-তে যখন পড়ি, তখন আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন বুঝতে পারছি না আমরা ওইবার গ্রামের বাড়িতে বেড়াতে যাব না। আমি বলছি আমি তাহলে কি করব, আমার সময় কাটবে কি করে? আমার বাবা বললেন তুমি ছড়া লেখো। ছড়া কি করে লিখবো? তো আমার বাবা একটা শিখিয়ে দিলেন প্যাটার্নটা, এভাবে এভাবে টপিক দিয়ে যেতেন। প্রতিদিন অফিসে যাওয়ার সময় আমাকে বলতেন আজকে তুমি, আমাদের একটা ময়না পাখি ছিল, আজকে তুমি ময়না পাখিটা নিয়ে লিখবে, আজকে তুমি বিড়াল নিয়ে লিখবে, আজকে তুমি এটা নিয়ে লিখবে। তা আমি সারাদিন মাথায় বসে বসে লিখতাম। বাবা অফিস থেকে ফিরলে আমি দেখাতাম যে এই যে লিখেছি। আমার বাবা কারেকশন করে দিতেন। তো এই হচ্ছে আমার লেখালেখির প্রতি একদম শুরুটা এভাবে। আচ্ছা, তার মানে বলা যায় যে বাবা তো সবসময় আদর্শ বাবা মা, কিন্তু বাবার উৎসাহেই আসলে কবিতার চর্চা বা কবিতা লেখা, তারপরে আসলে হাঁটি হাঁটি পা পা করে কিভাবে এগিয়েছেন আমরা শুনবো। তার আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর ফিরতে চাই। দর্শক, তামান্না সারওয়ার নিপা আবৃত্তি চর্চা করছেন দীর্ঘদিন ধরে। 1995 সালে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রে প্রথম সাংগঠনিক কাজ শুরু করেন। মোদের গরব, মোদের আশা, হৃদয়ে চৈতন্যে বোধে দুই, ধরিত্রীর অলঙ্কৃত আলপনা ও অটিস্টিক শিশুদের নিয়ে একটি অ্যালবাম সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে প্রশিক্ষণ নিয়েছেন নির্দেশনার উপরে। তার নির্দেশিত প্রযোজনার মধ্যে মন্ত্রিত জাগর মন্ত্র, স্বদেশের সবুজ চিঠি, পৌষ ফাগুনের পালা, ঈদের খুশি, 12 মাসের ছড়া, সারা বিশ্বের বিস্ময় প্রভৃতি উল্লেখযোগ্য। তামান্না সারওয়ার নিপা আবৃত্তি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ শিশু একাডেমি, মৈত্রী শিশু দল ও সুফিয়া কামাল সংস্কৃতি প্রাঙ্গণের সঙ্গে। বাংলাদেশ বেতারে নাট্যশিল্পী হিসেবেও কাজ করেছেন তামান্না সারওয়ার নিপা। আমরা আবারও চলে যাই তার কাছে। আমরা তো গল্প করছি, একজন আবৃত্তি শিল্পী রয়েছেন যেহেতু আমাদের সঙ্গে, আমার মনে হয় আমরা একটা আবৃত্তি শুনি, তারপর আবার গল্পে ফিরি। নিশ্চয়ই। আমি যে কথা বলেছি, যে সুবিধা আমি পেয়েছি আমার পরিবার থেকে, রাষ্ট্র থেকে, অবশ্যই বলবো অনেক মেয়ের যে নারী হিসেবে যে প্রতিবন্ধকতা, সেটা আমাদের এই সমাজে খুবই কমন। এই একটা প্রতিচ্ছবি আমি পাই কবি সিকান্দার আবু জাফরের একটি কবিতায়। কবিতার নাম হচ্ছে মানা। একটা মেয়ে হিসেবে ছোটবেলা থেকে আপনি যাই করতে যাবেন, এটা তুমি করো না, তুমি মেয়ে, এখানে তুমি যেও না, তুমি মেয়ে। এটা খুবই আমাদের সবাই আমরা অভ্যস্ত এটা শুনে শুনে। এই মানাকে নিয়ে একটি কবিতা আছে কবি সিকান্দার আবু জাফরের লেখা, আমি সেটি আবৃত্তি করছি। হাটে মাঠে গঞ্জে ঘাটে, সুদূর গাঁয়ের পথে, নদীর তীরে বালুর চরে, সমুদ্র সৈকতে, ছড়িয়ে আছে জীবন যেন আনন্দে আটখানা। তুমি যে তার ভাগ নেবে না, তোমার শুধু মানা।
ও জঙ্গলে দোয়েলে নাচে, শালিক ডাকে গাছে, ঘুঘুরু ছানা মিটমিটিয়ে হয়তো চেয়ে আছে। বুলবুলিটার লাল টুপিটা দেখায় নেশায় মেতে, টুনটুনি বউ অবাক হয়ে রাখে দু চোখ পেতে। ও জঙ্গলে বাতাস মিঠে, মিঠে ফুলের হাসি, তার চেয়েও মধুর মিঠে বাঁশের পাতার বাঁশি। তবুও তোমার ওদিকটাতে যেতে বিষম মানা, ছাতিম গাছে লুকিয়ে আছে মুন্ডু কাটা ডানা। সাগর দিঘির তীরে তীরে ধান সবুজের মেলা, কচি ধানের হাজার শীষে সোনা রোদের খেলা। ফড়িং পায়ের নাচন কেড়ে নাচে মেঘের মায়া, জলপুকুরে আকাশে দেখে নিজের সুনীলি কায়া। মাছরাঙা তার রাঙা ঠোঁটের পরক করে ধার, সাগর দিঘির চতুর্দিকে খোলে খুশির দ্বার। তবু তোমার ওদিকটাতে যেতে বিষম মানা, জলের দানও হঠাৎ রেগে দিতেই পারে হানা। দক্ষিণে যাও বারণ আছে, পশ্চিমে যাও মানা, উত্তরে যাও নিষেধ আছে, পূবে আগল টানা। সবাই যখন হাসে খেলে বন্ধ তোমার খেলা, একলা তোমার চতুর্দিকেই ভয়ের থাবা মেলা। পালিয়ে যাবে কেবল তখন হার মেনে সব মানা, তুমি যখন সাহস করে হবে হার না মানা। তুমি যখন সাহস করে হবে হার না মানা। বাহ, চমৎকার। এবং কবিতাটির আগে আপনি যেটি বলছিলেন যে পরিবার থেকে বলা হয় এটা করো না ওটা করো না, মেয়েদেরকে বিশেষ করে, এবং সমাজের তো কিছু প্রতিবন্ধকতা আসলে আছে। এই পরিবর্তনটা তো আসলে আমাদের পরিবার থেকেই করা সম্ভব, যে নারী পুরুষ সমানভাবে দেখা বা ছেলে মেয়েকে একটা মানুষ হিসেবে বড় করা। তার মানে পরিবর্তনটা কিন্তু আসলে শুরুটা হতে পারে পরিবার থেকে। আপনি কি বলবেন? একদম। সমাজ তো বাইরের কেউ না, আপনার পরিবার, আমার পরিবার, তার পরিবার, এই পরিবারগুলো মিলেই তো সমাজ। সমাজ তো আর আকাশ থেকে পড়েনি, আপনি আমি মিলেই সমাজ তৈরি করেছি। কাজে আমাদের পরিবার থেকে যদি শিক্ষাটা সঠিকভাবে হয়, সমাজে তার প্রতিচ্ছবি এমনিতেই পড়বে। অনেক কিছুই শুনছিলাম এবং আসলে সব কিছুই দেখার অনেকগুলো চোখ থাকে না, তার মধ্যে অনেকগুলো চোখ হয়তো বা একটু কম বোঝা থাকে, অনেকগুলো চোখ খোলা থাকে। সেই কম বোঝা চোখগুলো খুলে যাচ্ছে এবং দর্শকরাও নিশ্চয়ই ভীষণ উপভোগ করছে। আপনার কবিতা এত চমৎকার ছিল। এবারে একটু জানতে চাই যে আপনি বিভিন্ন বাধা নিয়ে একটা কবিতা আবৃত্তি করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে যে সময়, আমি জানি না ওই কবিতার প্রেক্ষাপটটা কোন সময়, কিন্তু বর্তমান সময় প্রেক্ষাপট কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে। নারীরা অনেক স্বাধীনতা পাচ্ছে, তারা স্বক্ষেত্রে নিজেদের প্রতিভা স্বাক্ষর রাখতে পারছে। এই জায়গাটিকে কিভাবে দেখছেন? নিশ্চয়ই, আমি সেটাই বলেছি যে প্রথমেই বলেছি যে এখন কিন্তু অনেকটা বদলেছে। অনেক পরিবার, অনেক মানুষ নিজেকে স্বশিক্ষিত করেছে এবং তারা কিন্তু চাচ্ছে তাদের ঘরের মেয়েরা বিশ্ব দেখুক, তাদের ইচ্ছে মতো চলুক। এই ইচ্ছে মতো চলাটা মানে কিন্তু যা ইচ্ছে তাই নয়, অবশ্যই ভালো কিছু করা, তার যেটাকে মডেল হবে, সে একটা রোল মডেল হবে, তাকে দেখে আরো 10টা মেয়ে উৎসাহিত হবে। এরকমের অনেকেই আছে। আমরা দেখুন না যে আমাদের দেশের মেয়েরা এভারেস্টে উঠেছে, তাই না? আমাদের দেশের মেয়েরা এখন পাইলট, বিমান চালায়। আমাদের দেশের মেয়েরা যুদ্ধক্ষেত্রেও ভূমিকা রাখছে, রাষ্ট্রপ্রধান হিসেবে ছিলেন। তো সব দিকে অনেকখানি কিন্তু আমাদের দেশের মেয়েরা খুব ভালো প্রতিভার তাদের পরিচয় দিচ্ছে এবং তারা সফল, আমি বলবো। তো এই সুযোগটা তো তার একার পক্ষে তৈরি করা সম্ভব ছিল না যদি তাদের পরিবার তাদের সহযোগিতা না করতো, যদি রাষ্ট্র তাদের সহযোগিতা না করতো, সমাজ তাদের সহযোগিতা না করতো। সুযোগটা যে শতভাগ হয়েছে তা নয়। যদি আমি 20 বছর 50 বছর পূর্বে যাই, সেই তুলনায় অনেক হয়েছে, আরো হবে। এর মধ্যে আবার অনেক মেয়েরা আছে কিন্তু তারা একা একা স্ট্রাগল করেছে, তাই না? তাদের হয়তো পরিবার থেকে সহযোগিতা পায়নি, তারা সমাজ থেকে পায়নি,
নিজেদের স্ট্রাগলিং এর কারণেই তারা কিন্তু সফল হয়েছে। সব রকমের উদাহরণই আছে, তবে আমি বলবো সফলতার ভাগ অনেক বেশি। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই আসলে এগিয়েছে। এর সঙ্গে যুক্ত করে আপনার ছোটবেলায় আবার ফিরে যেতে চাই, যেটি বলছিলেন যে পরিবারের সাপোর্টেই তো আসলে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা। গান শেখা, পড়াশোনা করা, আবৃত্তির চর্চা সবটাই হয়েছে, লেখালেখিটাও হয়েছে। নিজের কোনো ইচ্ছে ছিল যে কোনো এইম সেট ছিল কিনা যে বড় হয়ে আবৃত্তি চর্চাটাই সাথে রাখবো বা কি করতে চাই? আমার সঙ্গীত শিল্পী হওয়ার শখ ছিল ছোটবেলা থেকে, এবং গানের প্রতি আমার ভীষণ টান আছে। আমি মিউজিক আমাকে ভীষণ টানে, আমি খুবই মিউজিক অন্যরকম ভাবে দেখি। কিন্তু কবিতাও আমার ভালো লাগতো। এই যে কবিতার ভেতর একটা কথা মানে বলে আরেকটা কথা বোঝানো, এই যে মানে খেলাটা, এটা আমার খুব ভালো লাগতো। তো ছোটবেলা থেকে দেখা যেত যে আমি অনেক বই পড়তাম, কবিতা পড়তাম, বা বই পড়া আমার আরেকটা নেশার মতো ছিল। আমার বাড়িতে প্রচুর বই ছিল, এখনো আছে, আমি খুব বই পড়ি। তো ওখান থেকেই লেখালেখিটা, মানে লেখালেখির সঙ্গে থাকা, আর আরেকটা কবিতা যেহেতু আমার ভালো লাগা, গানকে মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু চর্চা করা প্রয়োজন, আমি সেই সময়ে সেই চর্চাটা করতে পারিনি, আর সময়টা দিতে পারিনি। কিন্তু কবিতার সঙ্গে আমি কোনোভাবে কেন যেন বিচ্ছিন্ন হতে পারিনি। যেহেতু বিচ্ছিন্ন হতে পারিনি, মানে ফাইনালি থেকে গেলাম, কবিতার সঙ্গেই থেকে গেলাম। আচ্ছা, আমরা কি আরেকটা কবিতা শুনবো এখন? শুনে ফেলি আপনার কণ্ঠে আরেকটা আবৃত্তি। ঠিক আছে। আপনি যেহেতু নারীদের সফলতার কথা বললেন, আমি এর আগে মানার কথা বলেছি। নারীদের সফলতার যদি কথা বলতে যাই, তাহলে কবি শেখর বরণের লেখা একটি কবিতা, সেখানে সত্যিকার আজকের প্রেক্ষাপটে অনেক মেয়েদের কি রকমের অবস্থা, সেই বর্ণনাটা আছে। আমি সেই কবিতাটি আবৃত্তি করতে চাই। কবিতার নাম মেয়ে হওয়া মানেই লস। কবি শেখর বরণ। বাবার মুখে সেই মেয়েবেলা থেকে শুনে আসছি, মেয়ে হওয়া মানেই লস আর টেনশন। সাবধানে মানুষ করতে হবে, জরুরি কাজ হলেও ঘরের বাইরে পাঠানো যাবে না। রাতে ফিরে না এলে তো সর্বনাশ। বিয়েতে বিশাল খরচাপাতি করতে হবে, শ্বশুরবাড়িতে না জানি কেমন আছে, কিংবা চাকুরিস্থলে বসের কুনজরে পড়ল কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাই মেয়ে হওয়া মানেই টেনশন আর লস। বাবা আরও বলতেন, আমরা গরিব দেশের মানুষ মা, এখানে মেয়েদের স্বাধীনতা কখনো আসবে না। আজ একবিংশ শতাব্দীর পাদদেশে দাঁড়িয়ে বাবা তোমাকে সাহস করে বলতে চাই, অত ভেবো না তোমার মেয়েকে নিয়ে। আর তোমার মেয়ে এখন আর ঘরমুখী অবলা নয়। তোমার মেয়ে আজ জাতিসংঘ শান্তি মিশনে, তোমার মেয়ে আজ দুর্ধর্ষ সেনা অফিসার, তোমার মেয়ে আজ বিচক্ষণ জেলা প্রশাসক, তোমার মেয়ে আজ সৎ জেলা পুলিশ সুপার, তোমার মেয়ে আজ বিজ্ঞ জেলা দায়রা জজ, তোমার মেয়ে আজ শ্রদ্ধেয় মহান শিক্ষক, তোমার মেয়ে আজ যথার্থ প্রযুক্তিবিদ, তোমার মেয়ে আজ নির্ভরশীল চিকিৎসক, তোমার মেয়ে আজ নিবেদিত গবেষক, তোমার মেয়ে আজ জনপ্রিয় কথা সাহিত্যিক, তোমার মেয়ে আজ কৃতকার্য ব্যবসায়ী প্রধান, তোমার মেয়ে আজ মহাশূন্যের দক্ষ পাইলট, তোমার মেয়ে আজ বিশ্বনন্দিত ক্রিকেটার, তোমার মেয়ে আজ সার্থক রাষ্ট্রনায়ক। এরপরেও কি বাবা তোমার মনে হয় মেয়ে মানেই লস কিংবা টেনশন? না বাবা, তোমার মেয়ে আজ আর টেনশন বা লস নয়। তোমার মেয়ে আজ তোমার অহংকার, সমাজের অহংকার, জাতির অহংকার। দেশের পতাকা আজ তোমার মেয়ের জন্য মাথা তুলে মহাগৌরবে দাঁড়িয়ে থাকে। মেয়ে হওয়া মানেই লস না, টেনশন না। চমৎকার। আর একটি সুন্দর কবিতা আমরা শুনলাম। স্কুল কলেজ সম্পর্কে একটু শুনি, যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে যেটা হতো যে আপনার কবিতা শুনতো, তাদের একটা ভালো সময় কাটতো। স্কুল কলেজে যারা কবিতা আবৃত্তি করে তাদেরও কিন্তু একটা আলাদা গ্রহণযোগ্যতা থাকে এবং
প্রত্যেকটা টিচারই হয়তো বা ক্লাসে একটু সময় পেয়েছে, এই তো একটা কবিতা আবৃত্তি কর, এরকম একটা বিষয় ঘটেই যায়। তো এরকম বিষয়গুলো কি ছিল আপনার স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে? একদম ছিল। শুনি মজার কোনো যেমন স্মৃতি। দেখা যেত যে আমি তো বইয়ের সব কবিতা মুখস্থ করে ফেলতাম, সিলেবাসের বাইরেও করে ফেলতাম। আচ্ছা। আমরা যখন ছোট ছিলাম তখন একটা বই ছিল চয়নিকা, ওখানে ভর্তি ছড়া ছিল, আচ্ছা। আর বাংলা বইয়ে তো ছড়া ছিল, সব আমার মুখস্থ ছিল। তো দেখা যেত ক্লাসে যখন অফ পিরিয়ড বলে একটা থাকে না, মাঝে মাঝে টিচার নেই কিংবা ওই পিরিয়ডটা অফ, তখন দেখা যেত কি যে কোনো একজন টিচার এসছেন, এসে কন্ট্রোল করার জন্য হয়তো বলছে যে কে গান জানো, আবৃত্তি জানো, আসো। তো আমি বরাবরই একদম কবিতা আবৃত্তি হলে হাত তুলে দাঁড়িয়ে যেতাম এবং যেতাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, ওর বাইরেও ক্লাসে যখন পড়া দিত, তো আমি তো বাসায় ঠিক আবৃত্তির ঢঙে পড়তাম ক্লাসের পড়াটাও। তো ক্লাসে যখন টিচার পড়া নিত, তো হয়তো তিনি তার ডেস্কে বসে সবাইকে বলছেন যে হ্যাঁ বড়, সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে বলছে, কিন্তু আমাকে যখন মানে ছড়াটা পড়তে বলতো, আমি বলতাম যে না, আমি ওখানে গিয়ে টিচারের ডায়াসের কাছে গিয়ে আমি মানে পড়াটা দিব, কারণ আমি তো পড়াটা শিখেছি আবৃত্তির ঢঙে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মানে বলবো না। তো টিচার বলতেন ঠিক আছে আসো, আমি তার কাছে গিয়ে একদম আবৃত্তির ঢঙে পড়তাম। তো সেই হিসেবে টিচারদের খুব মানে চোখে পড়েছিলাম, তারা আমাকে মনে রাখতেন। আর স্কুলের কম্পিটিশনে আমার আবৃত্তির পুরস্কারটা মিস হতো না কখনো। আমি স্কুলে পড়াকালীনই জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, স্কুল ভিত্তিক যে শিশু কিশোর হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল, আমি কবিতার এটা নিয়ে এসেছিলাম। চমৎকার। স্কুলে কখনোই আসলে আবৃত্তির যে কম্পিটিশন, সেখানে আপনার প্রাইজটি মিস হতো না। তো এগুলো নিশ্চয়ই আপনাকে সবসময় উৎসাহ দিত? সবসময়, জি জি। তো স্কুল জীবন পেরিয়ে কলেজ জীবনটা নিয়েও যদি একটু আমরা শুনতে চাই, যে সেই সময় তো নিশ্চয়ই আবৃত্তিটা সঙ্গেই ছিল। কলেজেও তাই। আমি কি ভাবা হতো তখন যে আবৃত্তির চর্চাটা করব, পাশাপাশি আর কি করতে চাই? আমি আবৃত্তি চর্চা করব বা এরকম আমি আসলে এভাবে প্ল্যান করিনি, কিন্তু আবৃত্তি বা কবিতা পড়া, কবিতা লেখা আমি কখনোই ছাড়তে পারিনি। তো আমি দেখা যেত যে কলেজের কম্পিটিশনে আমি বিতর্কতে নাম দিয়েছি, তাৎক্ষণিক অভিনয়ে নাম দিয়েছি, কৌতুকে নাম দিয়েছি, আবৃত্তিতে নাম দিয়েছি, বা গানে নাম দিয়েছি, অন্য কিছুতে। কিন্তু আবৃত্তি এবং দেখা যায় তাৎক্ষণিক অভিনয়, এগুলোর পুরস্কারটা আমার ঝুলিতে চলে আসছে। এবং কালচারাল এই অনুষ্ঠানগুলোতে আমি একেবারেই সবার সামনে, আমার সবসময় খুব ভালো লাগতো আর কি, আমি ছাড়তে পারিনি কখনোই। আর কবিতার যেটা হয়েছে যে মাঝে মাঝে দেখা যায় আমার কোনো বন্ধুরা হয়তো দেশের বাইরে গেছে, কিংবা একটা বড় ভ্যাকেশন চলছে, চিঠি লেখালেখি তখন আমাদের খুব ছিল, তখন তার মোবাইল ফোন ছিল না, চিঠি লিখতাম। আমার না কখনো স্বাভাবিকভাবে নরমাল যে চিঠি লেখা, ওটা লিখতে ইচ্ছে করতো না, আমি কবিতার ঢঙে লিখতাম। মানে কাব্য বা গদ্য যেটাই বলি না কেন, সেটা ভেতরে ছিল, কবিতার মতন করে তারপরে চিঠি লিখতাম, আমার এটা ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন এই জায়গাতেই করতে চাই, যে সময়টা আপনি কবিতা আবৃত্তি চর্চা করতেন বা কবিতাকে ভালোবাসা শুরু করেছেন, সেই সময়টায় আসলে এটার ভবিষ্যৎটা সম্পর্কে বর্তমানে যেরকম বাচিক শিল্পের বিভিন্ন শাখা, পরিশাখা, উপশাখা, অনেক জায়গাতে আপনি কাজ করছেন, এতভাবে বিস্তৃত হবে বা কাজের এত সুযোগ তৈরি হবে, এটা কিন্তু ওই সময় বোঝাটা মুশকিল ছিল। তো ওই সময় কি শুধুই ভালোবাসা থেকে, নাকি ভালোবাসার পাশাপাশি এটাকে আঁকড়ে ধরতে চাই সামনে কোনো না কোনোভাবে, এরকম ইচ্ছে ছিল? ভালোবাসা থেকেই, কারণ কবিতার করে যে কোনো লাইফ আছে বা ভবিষ্যৎ আছে, এটা ভাবার মতন কোনো স্বপ্ন কারোরই ছিল না। আমরা যখন খুব ছোট, তখন মাঝে মাঝে হয়তো মাসে একবার বিটিভিতে একটা কবিতার অনুষ্ঠান দেখতাম, আমার অনুষ্ঠানটার নাম মনে নেই, তো দেখতাম যে ওই অনুষ্ঠানটা আমার ভীষণ ভালো লাগতো, আমি মানে দেখতাম। আমি ছোটবেলা থেকে কবিতাগুলো সব বুঝতাম বা না বুঝতাম, কিন্তু আমি দেখতাম। এবং মানে কবিতার সঙ্গে থেকে যাওয়া কিন্তু সম্পূর্ণ ভালোবাসা থেকে, কারণ আমরা জানি না যে লাইফ আছে, বা আমি ভবিষ্যতে কোনোদিন কোনো চ্যানেলে আবৃত্তি শিল্পী হিসেবে ইন্টারভিউতে আমি অংশগ্রহণ করব, এই স্বপ্ন ভাবাটা দুঃস্বপ্নই ছিল, অথবা হয়তো যে স্পর্ধা বলা যায়, কারণ চিন্তাই করা যেত না। কারণ আমরা যেটা শুনতাম আমাদের সিনিয়রদের কাছ থেকে, কোনো অনুষ্ঠানে তারা যখন কবিতা আবৃত্তি করতে চাইতেন, তখন তাদেরকে বিরতির মাঝখানে দেওয়া হতো। তা আবৃত্তি শিল্পীদের জন্য স্পেশাল কোনো এপিসোড ছিল না, কোনো জায়গা ছিল না, কাজে তখন স্বপ্ন হিসেবে নেবার মতন স্পর্ধা বা চিন্তাই আমাদের ছিল না, সম্পূর্ণই ভালোবাসা থেকে।
এই যে আবৃত্তির চর্চাটা না, মানে আপনারা যখন শুরু করেছেন এটা আসলে কোনো ভবিষ্যৎই ছিল না। একরকম বলা যায় যে এটার উপর বেস করে রুটি রুজি হবে, সেটা তো আসলে কল্পনাতীত। এবং এখন পর্যন্ত আমার মনে হয় তাই, এখন পর্যন্ত আসলে এটা নিয়ে যে শুধু কেউ এই মনোনিবেশ করে থাকবে, এই কবিতাটা নিয়ে থাকবে, এই আবৃত্তি চর্চা নিয়ে থাকবে, সেই সময় আসলে এখনও মনে হয় আমরা দাঁড় করাতে পারিনি। তারপরেও চর্চায় আছেন, ভালোবেসে আছেন। একটু জানতে চাই যে এই চর্চার পাশাপাশি সেই সময় আর কোনো চিন্তা ভাবনা কি ছিল, যে কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যায়? সাংগঠনিক কাজে আপনি কখন যুক্ত হলেন, বা কোন ভাবনা থেকে আসলে আপনি সাংগঠনিক কাজে যুক্ত হলেন? আচ্ছা, অনিশ্চয়তা জেনে। সম্পূর্ণ ভালোবাসা, ভালো লাগা। তো আমি যেহেতু নিয়মিতভাবে স্কুল কলেজে আবৃত্তির কাজটা করতাম, নিজে পড়তাম, তো আমি কখনো জানতাম না, আমি জানতাম যে আমার এরকমের আবৃত্তির কোর্স আছে, ঠিক আছে, কিন্তু সাংগঠনিকভাবে এরকম চর্চা হয় এটা জানতাম না। আমার এক কাজিন একদিন এসে বললেন যে মুক্তকণ্ঠ নামক একটা সংগঠন আছে যেখান থেকে তিনি কোর্স করেছেন বা করবেন। আমি প্রথম শুনলাম আর কি, তখন আমি অনেক ছোট, আমি বোধ হয় 6-7-এ পড়ি এরকম। তা আমি যখন অনার্সে পড়ি, তো কোনোভাবে আমার এক বন্ধুর বাসায় গেছি, তোর বড় বোন মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত। তো ওই দিন ওকে আমি, ওর অনুষ্ঠান ছিল, ওই দিন ওকে আমি সাজিয়ে দিচ্ছিলাম, শাড়িটা ঠিক করে দিচ্ছিলাম, একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। তখন আমি ভাবলাম, এই প্রথম আমি জানলাম যে ওরা মঞ্চায়ন করছে, আবৃত্তির অনুষ্ঠান যে মঞ্চায়িত হতে পারে, আমি প্রথম জানলাম। আচ্ছা, তখন আমি বললাম আমি খুব আগ্রহী। তখন ও আমাকে নিয়ে এলো, নিয়ে আসার পরে আমি ওই যে শুরু করলাম মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে আমার যাত্রা শুরু হলো। সাংগঠনিক চর্চার আর কি একটা সুযোগ পেলাম, এবং সাংগঠনিক চর্চা করতে গিয়ে আমি বুঝলাম যে শিখবার যে কত কিছু আছে আবৃত্তির মূল গ্রামারটাই আমি জানতাম না, এবং এত কিছু করার আছে, এটা নিয়ে স্বপ্ন দেখার আছে, কিন্তু তখনও আমরা এটাকে যে পেশা হিসেবে ভাববো, নিতে পারবো, সেই স্বপ্নটা দেখিনি তখনও। তারপরে এই যে কাজ করতে পারার নেশা ঢুকে গেল। আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি, বিভিন্ন প্রযোজনা করছি, মঞ্চে যখন এক একটা থিম বেসড প্রযোজনা যখন করি, এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা, হ্যাঁ, অন্যরকম একটা ভালো লাগা। ওই নেশাটা ঢুকে যাবার পরেই আমি আসলে আর ছাড়তে পারিনি। অন্য কোথাও যাই বা না যাই, আমি এই সাংগঠনিক চর্চার সঙ্গে সম্পৃক্ত ছিলাম দীর্ঘদিন, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে। পরে আমি যখন প্রশিক্ষক হিসেবে আমি কাজ শুরু করলাম। আচ্ছা, প্রশিক্ষকের আগে একটু শিল্পীতেই থাকি। যেটা হয় যে কবিতা আবৃত্তি যখন বা গান, যে কোনো কিছু আমি যখন শিখি না, আমি গান গাইতে পারি, আমি একটা কিছু গেয়ে ফেলতে পারলাম। যখন আমি বেসিক বা ব্যাকরণ শিখি, তখন কিন্তু অনেক দিক থেকে মাথার মধ্যে একটা ব্যারিয়ার চলে আসে যে আমার এটা করা যাবে, এটা করা যাবে না, পরিমিতি বোধ আমরা যেটাকে বলি। আপনি যেমন ছোটবেলায় কেউ একজন বা স্কুলে কলেজে কবিতা আবৃত্তি করো বললেই করে দিতেন, শেখা শুরু করার পরেও কি এই জিনিসটা ছিল, নাকি তখন মনে হতো যে না, আমি একটু চর্চা করে একটু প্রিপারেশন নিয়ে তারপর কোন একটা কবিতা কোথাও প্রেজেন্টেশন দেব? বলেছেন যে এটা জসিমউদ্দিনের সেই গল্পের মতন হয়েছিল যে ফোড়া কাটতেন যে নাপিত, তিনি তাকে যখন ট্রেনিং দেওয়া হলো, তারপর থেকে আর সে পারে না, ঠিক সেরকমই হয়েছে। যে সত্যি তাই। আমি যখন প্রশিক্ষণটা নিলাম, প্রশিক্ষণ নেওয়ার পর আবৃত্তির মূল ব্যাপার যেটা ভাবরস সম্পর্কে যখন জানলাম, নির্মাণ ব্যাপারটা যখন জানলাম, তো আমাকে কেউ চট করে কোনো একটা কবিতা ধরিয়ে দিলে আমি পড়তে পারি না। আমার কাছে মনে হয় কবিতাটি প্রপারলি নির্মাণ না করে আমি কি করে উপস্থাপন করব, ভাবরসটা না বুঝে কি করে আমি উপস্থাপন করব, সেই সমস্যাটা শুরু হয়েছে। এর সাথে স্বর, বাচন রীতি এবং কণ্ঠস্বরের যে প্রক্ষেপণ, মডুলেশন, এগুলো আসলে একটা চর্চার মধ্যে দিয়ে গেলেই সেটা আসলে পরিপূর্ণতা লাভ করে। আমরা কি আরো একটা কবিতা শুনবো নাকি সাকি? হ্যাঁ, আমরা আরো একটা আবৃত্তি শুনে ফেলি আপনার কণ্ঠে। ঠিক আছে। আমি এখন যে দুটো কবিতা আমি একসঙ্গে আবৃত্তি করতে চাচ্ছি। সময়টা যে বদলেছে নারীদের জন্য, এবং নারীরা যে স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্ন দেখাতে পারে, সেই প্রতিচ্ছবিটা আমি দুটো কবিতায় পাই। প্রথম কবিতাটি হচ্ছে লেখা কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা বীরপুরুষের মা। দ্বিতীয় কবিতাটি হচ্ছে কবিতা সেনের লেখা আমি নারী আমিও পারি।
মনে করো যেন বিদেশ ঘুরে খোকাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। একলা মার একলা ছেলে, ডাকাতগুলো দেখতে পেলে কি হবে বল বীরপুরুষ খোকা? তুই করবি যুদ্ধ আর আমি রইব বোকা? স্পষ্ট বলছি তা হবে না আর। তুই ওদের তীর ছুড়লে আমিও দেব মার। 100 বছর পার করে মা বদলে গেছে রোরো, এখন মায়ের পিঠেই চড়ে দেশ বিদেশে ঘোরো। তবু তেমন তেপান্তরের মাঠে ডাকাত এলে আগুন জেলে মাঠে মা আর ছেলে দুজন করব যুদ্ধ, হারব জিতব আমরা অনিরুদ্ধ। ওদের AK-47 থাক, ভয় পাবো না, আমরা দেব হাঁক। জনমানুষ জোট বাঁধুন গ্রাম ও শহরে থেকে, আওয়াজ পেলে পালাবে প্রত্যেকে। তুই বলবি মাগো তোমার কি জোর 2 হাতে? আমি বলবো ভাগ্যে রোরো ছিল আমার সাথে। আমি নারী, আমিও পারি। খাঁচার দরজা খুলে দিলেই আমিও স্বপ্নগুলো ছুঁতে পারি। আকাশ তোমার নীলের ধারায় আমিও ইচ্ছে ডানা মেলতে পারি। আমার পায়ের বেড়ি ছিঁড়ে দেখো সামনে কেমন হাঁটতে পারি। পথ যদি দাও অভয় বাণী, তবে দেখবে আধার আমি কেমন ছুটি। আমি নারী, আমিও পারি। ডুবুরিও আমি হতে পারি। জাহাজ যখন চালাই পাইলট তো হয়েছি জানো, আমি যুদ্ধেও করি লড়াই। চাঁদের মাটিতে আমি পা ফেলেছি, এভারেস্ট করেছি জয়। আমি ঝাঁসির জন্য তলোয়ার হাতে নাশ করেছি ভয়। বধূ হয়ে ঘোর সংসারী আমি, রান্না পুজো সেবা আর পুলিশ পোশাকে বন্দুক হাতে আমার আরেক পৃথিবী দেখা। আমি প্রসব ব্যথায় যন্ত্রণা কাতর সদ্য শিশুর মা। আমি সাহসিনী মহাকাশচারী সেই কল্পনা চাওলা। হায় রে সমাজ, যে মানুষের আমি প্রাণ বাঁচিয়েছি, ডাক্তারি পাশ করে সে আমায় পুত্র দাবিতে ভ্রূণেই হত্যা করে। একলা মেয়ে একলা হাঁটে, নেই কেউ তার পাশে। মায়ের ওষুধ ভাতের চাল তার রোজগারেই আসে। সময় বয়ে যায় দায়িত্ব পালনে, আমার হাজার স্বপ্ন ভাঙে সত্য। তবুও আমি নারী বলেই বোধহয় করতে পারি সারা জীবন কর্তব্য। আমি নারী, আমিও পারি। একটা নীল আকাশ দিলেই আমিও খুব উড়তে পারি। আমিও খুব উড়তে পারি। একটা খোলা জানলা দিলেই আলোর স্রোতে ভাসতে পারি। আমি নারী, আমিও পারি। আমি নারী, আমিও পারি। চমৎকার কবিতা শুনলাম আমরা। ভীষণ সুন্দর। আসলে এটা তো নারী পুরুষ নির্বিশেষেই বিশ্বাস করতেই হবে যে যুগে যুগে নারীরাই কিন্তু একটা সভ্যতাকে টিকিয়ে রাখতে পারে। নারীদেরকে যেই পাত্রেই রাখা হোক না কেন তারা সেই পাত্রের আকারেই ধারণ করতে পারে, এটা সবাইকেই স্বীকার করতে হবে। এবং চমৎকার কিছু কবিতা আজকে আপনার কণ্ঠে আমরা শুনছি। বীর পুরুষের মা আমার ভীষণ ভালো লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বীর পুরুষকে কেন্দ্র করেই আমার ধারণা সেইভাবেই তিনি কবিতাটি লিখেছেন, ভীষণ মনোমুগ্ধকর। একটু জানতে চাই যে আপনি যেটি বলছিলেন সাংগঠনিক কাজ আপনি করছেন, আবৃত্তির প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। আমরা যতটুকু জানি যে আপনি স্পেশাল যে বাচ্চারা রয়েছে তাদের স্পিচ থেরাপির ক্ষেত্রেও আপনার এই আবৃত্তির চর্চা কাজ করছে। একটু বিস্তারিত ভাবে যদি জানতে ঠিক সেরকমের না। আচ্ছা, একটি মানে অটিস্টিক স্কুলের ফান্ড রেজ করার জন্য কোন একটি গ্রুপ মানে এটা একটা ফান্ড রেজিং প্রোগ্রাম ছিল। তখন তারা কিভাবে করবে, তখন তারা কয়েকটা সিডি করলো। তো সেই সিডিতে আমি কাজ করেছি এবং কাজটা আমি বিনামূল্যে করেছি, যেহেতু ফান্ড রেজিং প্রোগ্রাম ছিল। এই একটি ব্যাপার। আরেকটি হচ্ছে আমি যখন প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলাম শিশু একাডেমিতে, তখন
আমার স্কুলে আমার ক্লাসে দুটো বাচ্চা ছিল, ওদের একটু সমস্যা ছিল, ওদের স্পিচে কিছু সমস্যা ছিল। তো আমি প্রথমে বুঝতে পারতাম না, তারপরে একদিন ওদের মা আমাকে এসে বললেন যে ওদের এই সমস্যাটা, একটা হচ্ছে ওরা কথা স্পষ্ট না, মানে আটকে যায়, আর একজন হচ্ছে শাই ফিল করে, কথা বলতে চায় না, আপনার ওদের গ্লোসোফোবিয়া আছে। আচ্ছা। তারপরে আমি ওই ক্লাসে স্পেশালি ওদেরকে আমি টেক কেয়ার করলাম, ওদেরকে আমি কিছু এক্সারসাইজ আছে, হ্যাঁ, থেরাপির কিছু এক্সারসাইজ আছে, যেমন এই এক্সারসাইজগুলো করলে সমস্যাটা কি, ওর যদি জিভে জড়তা থাকে, চোয়ালে জড়তা থাকে, তাহলে কোন এক্সারসাইজটা ওকে করাতে হবে। তা আমি ওদেরকে খুব বেশি বেশি করে ওই এক্সারসাইজগুলো করাতাম, আলাদাভাবে অ্যাটেনশন দিতাম, ক্লাসে একটা প্রোগ্রামের এনভায়রনমেন্ট তৈরি করে ওদেরকে লিড দিতে দিতাম। লিড দিতে দিলে, লিড রোলটা দিলে হয় কি, বাচ্চাদের কনফিডেন্সটা খুব বাড়ে, এবং যে বাচ্চাগুলো ওদের স্পিচে প্রবলেম বলে ওদের সাথে অন্য কেউ হয়তো ফান করতো বা ওদেরকে খুব কটাক্ষ করতো, যখন ওরা লিড রোলে চলে এসছে তখন স্বাভাবিকভাবে বাকিরা ওদেরকে শুনতে বাধ্য, শুনছে, এবং ওরা আস্তে আস্তে ওদের ভয়েসটাও বেড়ে গেল, তখন ওরা কথা বলতে শুরু করলো, এরকমের আর কি। মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের পরে আমি আবৃত্তিপীঠ নামে একটি স্কুল খুলেছি। এটা করোনার সময় থেকে খোলা। আমি যখন শিশু একাডেমিতে ক্লাস করতাম, তো করোনার সময় তো সব বন্ধ, তা আমার স্টুডেন্টরা বললো, মিস আপনি কিছু শুরু করেন, আপনি অনলাইনে ক্লাস নেন। তারপরে আমি অনলাইনে ক্লাস, অনলাইন ভিত্তিক না, এটা অনলাইন ভিত্তিক না, তখন ছিল, মানে সেই সময় শুরু করেছিলেন অনলাইন দিয়ে, এখন একেবারে পরিপূর্ণ স্কুল আছে। একটু স্কুল বিষয়ে বিস্তারিত শুনি। স্কুলে যাত্রাটা আমি বলেছি যে এটা করোনার সময় থেকে অনলাইনে ছিল, তার পরবর্তীতে আমি যখন সবকিছু খুলে গেল, সবকিছু সচল হয়ে গেল, তো আমার ছাত্রছাত্রীরা বলছিল যে টিচার আমরা এটাকে মানে ইন পার্সন ক্লাস করতে চাই। তারপর আমি চালু করে দিলাম। তো আমি যে প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম, আমার স্কুলেও এরকমের কিছু স্টুডেন্ট আসে যারা স্পিচ থেরাপির মধ্য দিয়ে যাচ্ছে, তো ওই বাচ্চাগুলোকে আমি ঠিক সেইভাবেই ট্রিট করি এবং তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি, এবং অনেক উন্নতি হয়েছে আমি দেখেছি ওদের ভেতরে। স্কুলটা বেলি রোডে আছে এবং আমার ভালো লাগে, অনেক মেয়েরা বেশি আগ্রহী, বিশ্বাস করবেন ছেলেরা থাকে না, মেয়েরা বেশি আগ্রহী, মেয়েরা খুব ভালো ভালো কাজ করে ওখানে। এবং আমরা 2023 ছেলেরা কেন থাকছে না? প্রশিক্ষক হিসেবে কি শুধু আপনারা মেয়েরাই কাজ করছেন নাকি ছেলেরা আছে? না, ছেলেরাও আছে, কিন্তু কথা হচ্ছে কি ছেলেদের ব্যস্ততা অনেক এবং আগ্রহ বিবিধ জায়গায়, ওরা যেন এখানে ঠিক মানে ভালো লাগা, আবৃত্তি ব্যাপারটা এরকমের, এটা যদি প্যাশন না হয় আপনি বেশি দিন থাকতে পারবেন না। তো আমি দেখলাম যে আবৃত্তিপীঠ স্কুলেই দেখলাম মেয়েদের বোধহয় প্যাশন এটা, ছেলেদের কম, সেই হিসেবে ছেলেরা কম থাকছে। খুব ক্রিয়েটিভ ছেলে ওরা, কিন্তু থাকছে না, ব্যস্ততা বিভিন্ন জায়গায় ওদের ব্যস্ততা। আমরা 2023 ডিসেম্বরে আমরা বেগম রোকেয়ার উপরে একটা বেগম রোকেয়ার লেখা একটি কবিতা বই, অবরোধবাসিনী, এই অবরোধবাসিনীকে ওই করে মানে একটা শো করেছিলাম, দুর্দান্ত শো হয়েছিল সেটা। আচ্ছা, আপনার সম্পর্কে আমরা যতদূর জেনেছি যে আপনি কবিতা আবৃত্তির পাশাপাশি কর্পোরেট সেক্টরেও বেশ ভালো একটি জায়গা দখল করে আছেন। একটু শুনি যে কোথায় জব করছেন এবং আবৃত্তি এবং আপনার কর্পোরেট কাজের ক্ষেত্র দুটো জায়গার মধ্যে আসলে সমন্বয়টা কিভাবে হচ্ছে এবং একই সাথে আবৃত্তি আপনার এই সেক্টরে কিভাবে প্রভাব ফেলেছে যেটা পজিটিভ হয়েছে? ভীষণ ভালো প্রশ্ন এটি। অনেক প্রভাব ফেলেছে আমার জীবনে, আমার ক্যারিয়ারে। বিশেষ করে আমি আমেরিকান একটি অ্যাপারেল ব্র্যান্ড গ্যাপ নামক একটি ব্র্যান্ডের আছি, ওখানে বাংলাদেশ ভিত্তিক যে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট হেড হিসেবে আছি। আমি মূলত এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান দেখছি, আমি মরিশাসও দেখতাম, ওটা আপাতত ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। যাই হোক, আমার কর্মক্ষেত্রে আমার এই আবৃত্তি চর্চার জীবনটা ভীষণভাবে প্রভাব ফেলেছে। আপনি যদি আবৃত্তি করেন, আলটিমেটলি আপনি কমিউনিকেশন নিয়েই কাজ করছেন, আপনাকে দর্শকের সাথে, শ্রোতার সাথে কমিউনিকেট করতে হচ্ছে। আবৃত্তির মূল ব্যাপারটাকে কিন্তু ভাবটাকে আপনাকে উপস্থাপন করতে হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে হচ্ছে, কবি যা লিখেছেন সেই কথাটা পৌঁছে দিতে হচ্ছে সঠিকভাবে। তো দীর্ঘদিন মঞ্চে কাজ করতে করতে আমার যেটা হয়েছে, মঞ্চ ভীতিটা আমার নেই, দর্শক ভীতিটা আমার নেই। তো আমি জীবনে যত ইন্টারভিউ ফেস করেছি আমি খুব কনফিডেন্টলি ফেস করেছি, আমার সমস্যা হয়নি।
কর্পোরেট জীবনে আমাকে যত ডিল করতে হয়, আমার ক্লায়েন্ট ডিল করতে হচ্ছে, বা মিটিং কিংবা সেমিনার কিংবা কনফারেন্স, কোনো প্রেজেন্টেশন যখন আমি দিতে যাই, আমার ওই ভয়টা থাকে না। আমার মনে আছে যে 2007 সালে আমি সান ফ্রান্সিসকোতে আমাদের হেডকোয়ার্টারে গিয়েছিলাম। তখন আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। ওখানে পুরো হলে প্রায় মোর দ্যান 100 পিপল ছিল। তো আমি সেখানে যখন প্রেজেন্টেশনটা দিচ্ছি, আমার মঞ্চে প্রথমে উঠে মনে হয়েছে, যদিও তারা ফরেনার, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি মঞ্চ ফেস করেছি অনেকবার, আমার জন্য কোনো ব্যাপার না। আমি খুব কনফিডেন্টলি প্রেজেন্টেশনটা দিয়ে এসেছি, এবং এরপরে আমাকে যতবার ও রকমের প্রেজেন্টেশন দিতে হয়েছে কিংবা যে কোনো কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন আমি করেছি, আমার কোনো সমস্যা হয়নি। আপনার স্কিলটা, কমিউনিকেশন স্কিলসটাকে বাড়াবে আবৃত্তি চর্চা। একদমই তাই। যেহেতু আসলে কথা এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে ভাবটা অনেক বেশি কমিউনিকেট করা যায়, কথার পাশাপাশি বা আবৃত্তির পাশাপাশি আমি যদি এটাকে বাচিক শিল্পের মধ্যে ধরি, যে বাচিক শিল্পের আরও অনেকগুলো সেক্টরে আপনি কাজ করছেন। আপনি ডকুমেন্টারিতে ভয়েস দিচ্ছেন, একই সাথে আপনি টিভিসি, ওবিসি অনেক কিছুতে ভয়েস দিচ্ছেন। এই যে মঞ্চে কাজ করা এবং অন্য মিডিয়ামগুলোতে কাজ করা, দুইটো জায়গা আসলে একটু হয়তোবা ভিন্ন। তো সেই জায়গা থেকে একটু শুনি যে আপনার চোখে কেমন ভিন্ন। অন্যরকম আসলে হয় কি, যে আপনি যখন বাচিক শিল্পী হিসেবে, আবৃত্তি শিল্পী যখন কবিতা আবৃত্তি করছেন, সেখানে এক রকমের তৃপ্তি। আপনি যখন ডাবিং আর্টিস্ট বা বেতারের নাট্যশিল্পী, তখন অন্য রকমের তৃপ্তি। প্রথমত আপনি টাকা পাচ্ছেন ওখানে, প্রফেশনাল। দ্বিতীয়ত ডাবিং আর্টিস্ট হিসেবে ব্যাপারটা হচ্ছে, কবিতা আবৃত্তি আপনার ভয়েস যাই থাকুক না কেন, এক্সপ্রেশনটা বা আপনার ভাবরসটা বুঝে বলছেন। কিন্তু ডাবিং আর্টিস্ট হলে যেটা হচ্ছে বেশি দরকার, ভয়েস মডুলেশন চেঞ্জ করাটা, ক্যারেক্টার অনুযায়ী, বয়স অনুযায়ী ওই চেঞ্জ করতে হয়। ভয়েস অ্যাক্টিং যেটা খুবই টাফ, এবং ওই টাফ কাজটাকে যদি আপনি করতে পারেন, সেটা অন্যরকম একটা তৃপ্তি। বর্তমানে দুরন্ত টিভিতে আমার একটা কার্টুন যাচ্ছে, পলিনোপলিস, ওখানে একটা ক্যারেক্টার আমি করি। তো ওই কার্টুনের ক্যারেক্টার আপনি বুঝতেই পারছেন, ওই বয়সটা একটা 10-12 বছরের ছেলের ভয়েস আমাকে দিতে হচ্ছে, এক্সপ্রেশনগুলো দিতে হচ্ছে, ওই আমার টোনটাকে ওইখানে নামিয়ে নিতে হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ, এটা মজা লাগে, অনেক মজার কাজ। নিশ্চয়ই। আমরা আরো একটা কবিতার আবৃত্তি শুনতে চাই আপনার কণ্ঠে, তো আবার গল্প ফিরতে চাই। আচ্ছা, আমি এবার একটি, এতক্ষণ অনেক সিরিয়াস কবিতা শুনিয়েছি, এবার মজার দুটো কবিতা শোনাবো, যে পুরুষের দৃষ্টিভঙ্গিতে নারী দিবস কেমন। আচ্ছা, শুনতে চাই। প্রথমটি আমার নারী দিবস, কবি কোমল দাসের লেখা, আর পরেরটি হচ্ছে পুরুষের কি আছে, মঞ্জুর কাদেরের লেখা। আজকে নাকি নারী দিবস, জানো নাকি সেটা? আজ সকালে বউকে ডেকে যেই শুনেছি এটা, অমনি বলে, নারী দিবস, দাও কি নারীর মান? ভাল লাগে কি দুষ্টু লোকের এরূপ ন্যাকা ভান? রেখেছ তো এ সংসারে কাজের বুয়া রূপে, কেউ বোঝে না কারণ আমি থাকি যে নিশ্চুপে। সরি বলে যেই বলেছি, এই করলাম ব্রত, মাথার চুলের দিব্যি দিলাম, রাখবো রানীর মতো। অমনি বলে, টেকো মাথায় চুল নেই এক তিল, কথা কাজে কেন হবে এতটা গরমিল? আর হলে কেউ নাকটা কাটত অকর্মার ঘাটি, আমি বিধায় ছেড়ে দিলাম, দেখেছ হাতে বটি? বটি দেখে শরীর যখন হয়ে গেছে বিবশ, তখন বলি, হায় রে বিধি, এ কি নারী দিবস। বলো দেখি, পুরুষের আয়ত্তে কি আছে? ঈশ্বর কি তাকে অকাতরে দিয়েছে? ঠাট আছে, বাট আছে, কামানের তোপ আছে, পুরুষালী ইগো আর এক জোড়া গোপ আছে। সুচতুর পুরুষেরা ছলে বলে টস করে, সমাজ আর ধর্মকে কৌশলে বশ করে। ইহকাল পরকাল জুজু দেয়, ধাঁধা দেয়, রাজপথে হেঁটে যেতে পদে পদে বাধা দেয়। বলো দেখি নারীদের সঞ্চয়ে কি আছে? তার থেকে জোর করে কি কেড়ে নিয়েছে? অধিকার সম্পদ বাধাহীন মত দেয়া, বিনা অপরাধে তাকে নাকে মুখে খত দেয়া।
পদে পদে বাধা দিয়ে পরাধীন সাধ দেয়া, সমাজ আর ধর্মের নামে অপবাদ দেয়া। এত শত সত্ত্বেও পুরুষের ধ্যান করে অমানুষ বরকেই দেবলোক জ্ঞান করে। লেবু দিয়ে শরবত সযতনে গুলে খায়, চরণের জুতা মোজা মমতায় খুলে দেয়। দায়টুকু নিজে নিয়ে অপবাদ ঘুচে দেয়, শাড়ির আঁচল দিয়ে ঘামটুকু মুছে দেয়। শয্যায় নিয়মিত নিশি অনুসুয়া হয়, সকালে ও সন্ধ্যায় হেসেলের বুয়া হয়। মুঠো চাল জমা করে অনটন রুখে দেয়, স্বামী আর বাছাদের দানা পানি মুখে দেয়। সংসারে মেঘ এলে সেই কত কাল ধরে, সংকটে অবশেষে নারীরাই হাল ধরে। সংকটে অবশেষে নারীরাই হাল ধরে। চমৎকার, ভীষণ সুন্দর এবং সত্য। কি বলো মাসুক, তুমি কি সহমত পোষণ করছো? অবশ্যই সহমত পোষণ করছি, এবং এর মধ্যে আসলে পুরুষকে যেভাবে ব্যঙ্গ করা হয়েছে সে ব্যাপারেও একটু দ্বিমত পোষণ করছি। আমিও দ্বিমত পোষণ করছি নিশ্চয়ই। সময়ের সঙ্গে সঙ্গে যেটি আমরা বলছিলাম, নারীরা যেমন এগিয়েছে, পুরুষরাও কিন্তু নিজেদেরকে অনেক ক্ষেত্রে আসলে সংবরণ করেছে। আমি বলবো নিজেদেরকে অনেক রকম ভাবেই পরিবর্তন করেছে। আপনি আজকে সুন্দর একটা শাড়িও পরে আসছেন, এবং সেখানে আমি ভাবছিলাম শুধু নারীদের ছবি, কিন্তু না, নারী পুরুষ উভয়ই আছে কিন্তু, না? সেজন্যই পড়েছি। চমৎকার, ভীষণ সুন্দর। আপনার নির্দেশিত আবৃত্তি প্রযোজনাগুলো নিয়ে যদি আমরা এটা ছোট ছোট করে জানতে চাই। আমি যখন মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে ছিলাম তখন বেশ কিছু ছোট বড় মানে প্রযোজনা দিয়েছিলাম, যেমন স্বদেশের সবুজ চিঠি, তারপরে মন্ত্রিত জাগর মন্ত্র, তারপরে আরও অনেক আছে। আমি যখন বললাম বেগম রোকেয়ার অবরোধবাসিনীটা আবৃত্তি পীঠের জন্য করেছি, তাছাড়া আরও অন্য সংগঠনের জন্য আমি বেশ কিছু, সুফিয়া কামালের লেখা ধান শালিকের গায়ে, তারপরে রূপকাহিনীর গায়ে বলে ঋতুকে নিয়ে একটি লেখা আমার আছে, এটি সংকলন। এটি নির্দেশনা আমি দেইনি, নির্দেশনা দিয়েছেন রফিকুল ইসলাম, আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম, আমার গুরু। আমি যার নির্দেশনাকে ভীষণভাবে মানি অনুসরণ করি, তার নির্দেশনা না হলে আমার কাছে মনে হয় অসম্পূর্ণ আছে। তিনি নির্দেশনা দিয়েছেন। এরকম অনেক আছে আমার নির্দেশিত কিছু। স্বদেশের সবুজ চিঠি এটি ছিল ৭১-এর চিঠিগুলোকে নিয়ে একটি প্রযোজনা। আর মন্ত্রিত জাগর মন্ত্র কবি নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের লেখা কবিতাকে নিয়ে। এমনি আরও বেশ কিছু আমি নির্দেশনা দিয়েছি। আপনি আসলে শুরু থেকে চর্চা করেছেন, এবং সেই চর্চা অনুযায়ী আপনি একটা জায়গায় গিয়ে পৌঁছেছেনও। সেই পৌঁছানোর স্বীকৃতি স্বরূপ আপনি বিভিন্ন ধরনের পদকও পেয়েছেন, সম্মাননা পেয়েছেন। পদক বলে, আচ্ছা আরেকবার একটু পদক কথাটা ঠিক নেই। হ্যাঁ, আপনি আসলে শুরু থেকে চর্চা করেছেন, চর্চা অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়েছেন, এবং সেখান থেকে কিছু প্রাপ্তিও আছে, কিছু সম্মাননাও পেয়েছেন। আমরা একটু সম্মাননার গল্পগুলো শুনি। না, খুব বেশি সম্মাননার ঝুলি আমার ঝোলায় নেই। আমি স্কুল কলেজে থাকতে বেশ কিছু সম্মাননা পেয়েছিলাম, সেগুলোই। আর হচ্ছে যে এখানে সম্মাননা বলতে আপনি যেটা বলছেন, যেমন ধরেন আমাকে একখানা পদক দিল, স্মারক দিল, বা টাকা পয়সা বা ওরকমের ঠিক না। তবে মনে হয় যেটা আমি হঠাৎ করেই বেশ কিছু বছর আগে একটি সংগঠন থেকে আমাকে সম্মাননার স্বরূপ একটি অনুষ্ঠান, আধা ঘন্টার একটি একক করার সুযোগ দিল। তো আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটি একটি সম্মাননার মতনই, তাই না? যে এত বড় একটা অঙ্গন, এখানে অনেক আবৃত্তি শিল্পী আছে, হঠাৎ করে তারা কেন আমাকেই চুজ করলো, এটি একটি ব্যাপার। আর আমার নিজের একক হয়েছিল, সেটি মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের ব্যানারে হয়েছিল। কিন্তু যদি বলেন ওই রকমের, সেটি আমার কাছে মনে হয় সম্মানজনক এবং সম্মাননা সমতুল্য। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আজকে নারী দিবস, নারীদেরকে নিয়ে কথা বলছি, নারীদের অগ্রগতি নিয়ে বলছি, নারী পুরুষের বৈষম্য নিয়ে বলছি। কিন্তু আজকে যদি আমি আমার জায়গা থেকে বলি, যে আমার মায়ের পাশাপাশি আসলে আমার বাবার অবদান, আমি যে কাজগুলো করছি এখন পর্যন্ত, এবং বিয়ের পর আমার কন্যা সন্তানের পাশাপাশি আমার ছেলে সন্তানের অবদান, একই সঙ্গে আমার কাজের পাশাপাশি যে আমাকে সবচেয়ে বেশি আসলে অনুপ্রেরণা কিংবা আগ্রহের জায়গা কিংবা সব রকম সহযোগিতা যিনি করছেন, তিনি হচ্ছেন আমার লাইফ পার্টনার। সুতরাং আসলে মাসুক, তুমি যেটি বলছিলে যে পুরুষ ছাড়া নারীদেরও এগিয়ে যাওয়া কিন্তু অসম্ভব,
সেই জায়গা থেকে যেহেতু আমরা আজকের আপনার সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছি, আপনার জায়গা থেকে আপনার অভিমত জানতে চাই। আমি একেবারেই সহমত, এবং যে কবিতাটি একটু আগে আমি আবৃত্তি করেছি যে এটি একটি ফানি কবিতা, তো কিন্তু চিত্রটা কিন্তু একেবারেই অগ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকমের হচ্ছে, এটি কিন্তু ওভারঅল কমন না, বিচ্ছিন্ন ঘটনার মতো। তো আপনি হয়তো, আমরা হয়তো সৌভাগ্যবান, আমরা বাবা পেয়েছি সেরকমের, ভাই পেয়েছি সেরকমের, লাইফ পার্টনার পেয়েছি সেরকমের, সেজন্য আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। তো অবশ্যই আমি এটার সাথে একমত। পরিবারের এই মানুষগুলোর সহযোগিতা না হলে আমাদের এগিয়ে চলা খুবই দুর্বোধ্য হতো। সবচেয়ে বড় কথা, আমি জেদ করেও যদি আমি কিছু করতাম, মানসিকভাবে আমি অতৃপ্ত থাকতাম, অশান্ত থাকতাম, যেটা আমার কোনো কাজকে সফল হতে দিত না, আমার কোনো কাজকে পরিপূর্ণভাবে সম্পন্ন হতে দিত না। সেই মানসিক শান্তিটাকে এনে দিয়েছে আমার পরিবারের পুরুষরা, আমার পরিবারের প্রত্যেকটি মানুষ, আমি সেটা বলবো। একদম শুরুর দিকে একটা কবিতা করছিলেন না যে সব জায়গায় বাধা, সব জায়গা নিয়ে টেনশন। আসলে পুরুষরা এই টেনশনটাও করেই কিন্তু তার বোন, তার মা, তার ওয়াইফ, যে হোক না কেন, তাকে ভালোবেসে, তাকে কেয়ার করে। এই বিষয়গুলো আসলে খুবই পুরুষদের ক্ষেত্রে পজিটিভ। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের যেহেতু একদমই শেষ পর্যায়ে, যদি রাঙা সকালের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান। রাঙা সকালের দর্শকদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং রাঙা সকালের সঙ্গেই যেন তারা থাকেন। রাঙা সকাল এমন একটি অনুষ্ঠান যে টপিক ভিত্তিক ছাড়াও তারা যে আলোচনা করেন, এবং এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানা যায়, এই আলোচনার মধ্য দিয়ে অনেক কথা উঠে আসে, অনেক অভিজ্ঞতা জানা যায়, মানুষ অন্তত তারা কনফিডেন্সটা ফিরে পায়। বিশেষ করে নারী দিবস উপলক্ষে মেয়েরা নতুন করে ভাবতে পারবে, যারা কনফিডেন্স মানে হারিয়ে ফেলেছে বা যারা একটু বিষাদগ্রস্ত আছে, না তাকাও, জানালা খোলো, তাকাও, আলো আছে, হাঁটো। অনেক ধন্যবাদ।